এলপিজির দাম বাড়ায় বিপাকে হোটেল রেস্তোরাঁ মালিকরা। জ্বালানির বাড়তি ব্যয় ভোক্তাদের ঘাড়েই পড়বে। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবে বাড়তে শুরু করেছে পণ্য পরিবহন ব্যয়। বাড়তি ভাড়ার কারণে ঘটছে চালক গ্রাহকের মধ্যে বাকবিতণ্ডা। ইরানে পণ্যবাহী একটি জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দফার শান্তি আলোচনা প্রত্যাখ্যান তেহরানের। এর জেরে আবারও বাড়ছে জ্বালানি তেলের দর। এলপিজির দাম বাড়ায় বিপাকে পড়েছেন রাজধানীর হোটেল রেস্তোরাঁর মালিকরা। তাদের অভিযোগ, বিইআরসি ঘোষিত দামে আগেও এলপিজির সিলিন্ডার পেতেন না তারা। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মিলত চাহিদা মতন জ্বালানি। তবে এখন সরকার এক মাসেই দ্বিতীয় দফায় দাম বাড়ানোতে সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। উল্টো কালোবাজারি বাড়তি দামের সঙ্গে কমিশনের বেঁধে দেয়া দামের বোঝা যোগ হলো গ্রাহকদের ঘাড়ে। হোটেল রেস্তোরাঁর মালিকরা বলছেন, জ্বালানির এই বাড়তি ব্যয় দিন শেষে ভোক্তাদের ঘাড়েই পড়বে। এতে করে আরেক দফা বাড়বে মূল্যস্ফীতি। হোটেল রেস্তোরাঁর খাবারের দাম বৃদ্ধির শঙ্কায় ভোক্তারা। তাদের শঙ্কা, খাবারের দাম বাড়লে নিম্ন সীমিত আয়ের কর্মজীবীদের রাজধানীতে টিকে থাকা কঠিন হবে। এর আগে রোববার চলতি মাসে দ্বিতীয় দফা 12 কেজি সিলিন্ডারের দাম 1728 টাকা থেকে বাড়িয়ে 1940 টাকা করার ঘোষণা দেয় বিইআরসি। কিন্তু সেই দামেও মিলছে না রান্নার কাজে বহুল ব্যবহৃত এই জ্বালানি। বিপণী বিতানকারীদের অভিযোগ, সরবরাহকারীদের নিয়ে সমন্বিতভাবে দাম নির্ধারণ না করার কারণেই এলপিজি নিয়ে অরাজকতা কাটছে না। সরকারি যে নির্ধারিত রেট, এটা থেকে বেশি দাম দিয়ে কিনতে হয়। যেমন এতদিন গ্যাসের রেট ছিল 1700 টাকা, 1760 টাকা, তখন আমাদের 2000 টাকা করে দিতে হয়েছে। 1300 টাকার গ্যাস 2200 টাকা নিতেছে। টাকা আগে দিয়ে সেটা পরে পিছিয়ে ঘোরা লাগে 2 দিন, 3 দিন, 5 দিন, তারপরেও গ্যাস পাওয়া যায় না। মূল সমস্যাটা যদি গ্যাসের অরাজকতা বন্ধ করতে হয়, সারা বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে সব কোম্পানি বিআরসি এবং বাংলাদেশ এলপি গ্যাস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সাথে বসে যদি প্রাইস নির্ধারণ করে, সকল কোম্পানির প্রাইস একই মাপের হয়, একই দামে বিক্রি করে, তাহলেই গ্যাসের এই অরাজকতা বন্ধ করা সম্ভব। জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে সবখানে। রাজধানীর সাধারণ মানুষের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। রানা, কি দেখছেন জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর? আসলে কেমন চিত্র দেখছেন রাজধানী জুড়ে? আগের মতন কি চাপ রয়েছে কিনা এবং কোনো বিশৃঙ্খলার অভিযোগ রয়েছে কিনা? একটু আগে বলছিলেন যে জ্বালানির, বিশেষ করে এলপিজি 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম সরকারি করে দিয়েছে প্রায় 1900 টাকারও বেশি, 1940 টাকা, এবং এটি গত 2 মাস আগেও কিন্তু 1200-1300 টাকার মধ্যে ছিল। এবং সেই সময়ও কিন্তু দোকানিরা এই সরকার নির্ধারিত দামে পেতেন না জ্বালানিটা। তখনও তাদের 200 থেকে 300 টাকা বেশি দামে কিনতে হতো। এবং এখনও কিন্তু সেই দাম, সরকার যে 2 দফা দাম বাড়িয়েছে সেই দামেও তারা পাচ্ছে না, এবং তার থেকে আরও বেশি দামে কিনতে হচ্ছে। অর্থাৎ এই 1 মাসের ব্যবধানে কিন্তু অনেকটা বেড়ে গেল এই জ্বালানির, রান্নার অন্যতম এই জ্বালানির দাম। এতে বিক্রেতারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এক পর্যায়ে দেয়ালে পিঠ থেকে গেলে তারা দাম বাড়াতে বাধ্য হবেন। আমরা ক্রেতাদের সাথেও একটু কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটি হোটেলে সাধারণ মানুষ খাচ্ছেন। আপনি তো এখানে দেখলাম খাওয়া দাওয়া করেন, এবং যেই খাবারটা আপনি আগে 100 টাকায় খেতেন, সেটি কোনো কারণে যদি আরও দাম বেড়ে যায়, তাহলে কিভাবে কি করবেন? আমাদের তো সমস্যা হবেই, কারণ আমাদের তো স্যালারি কম। যে স্যালারিতে আমাদের চলতেছে, স্যালারিতে তো আমরা চলতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক চালাইতেছে। কিন্তু সব কিছু যে দাম বাড়তেছে, এই জন্য তো আমাদের চলাফেরা আরও কষ্ট হয়ে যাবে, এবং সামনে সবাই আরও দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাবে। এই জন্য সরকারের উচিত আমাদের স্যালারির বিষয়েও এগুলো দেখা। আগে আমাদের সাধারণ জনগণের স্যালারির বিষয় দেখা, তারপরে গেলে অন্য কিছু বাড়ানোর চেষ্টা করা। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি হাবিব, আপনি শুনছিলেন যে সাধারণ মানুষও কিন্তু এই জ্বালানির দাম বাড়ানোতে উদ্বিগ্ন, কারণ তাদের বাসা বাড়িতেও কিন্তু রান্নার জ্বালানিতে এলপিজি ব্যবহার করা হয়। যে যানবাহনটিতে চলেন সেই যানবাহনের তেলের দামও কিন্তু বেড়ে গেছে। সব মিলে সাধারণ মানুষের যে উদ্বিগ্নের মধ্যে আছে, তারা বলছেন যে সরকারকে খুব দ্রুত এই বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে হবে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরাতে হবে। হাবিবা, এই ছিল আমার কাছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে দেশের পরিবহন খাতেও। এর মধ্যে বাড়তে শুরু করেছে পণ্য পরিবহনের ব্যয়। অভিযোগ উঠেছে, রাজধানীমুখী পণ্য পরিবহনে বাড়তি ট্রাক ভাড়া হাঁকছেন চালকরা। রাজধানী ঘুরে দেখা গেছে নগরীর অভ্যন্তরে পণ্য পরিবহনেও বাড়তি ভাড়া দাবি করেছেন অনেকেই। এ নিয়ে কোথাও পরিবহনের বাড়তি ভাড়ার কারণে চালক গ্রাহকের দর কষাকষিতে সৃষ্টি হচ্ছে বাকবিতণ্ডার। ভুক্তভোগীদের অভিযোগ, বাড়তি ভাড়ার এই চাপ শেষে গিয়ে পড়বে ভোক্তার ঘাড়ে। এতে করে জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার শঙ্কাও করছেন অনেকেই।
আমাদের সিরিয়ালে বসে রয়েছে 2 দিন, আমাদের আগে গাড়ি ঢুকে দেয় টাকা খাইয়া, হাতে হাতে টাকা দেয়। 1000 টাকা দিলাম, 1000 টাকা দিলে আমরা আগে তেল দিয়ে দেবো, আগে সিরিয়াল ছাড়া আগে তেল দিয়ে দেবো। আর ডান পাশে অন্য একটা লাইন, ওটা লাইন না, হ্যাঁ সামনে দিয়ে ঢুকাই দিয়ে ওই লাল গাড়ি অবৈধভাবে ওই গেটের টাকা দিয়ে হয়তো ঢুকাইছে। সরকারের কাছে এটা আশা করব যেন যখন তেলের সরবরাহ স্বাভাবিক হবে তখন যেন দামটা আগের কাতারে যেন চলে আসে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সবকিছুতেই। সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের সংকটে একটি বিশৃঙ্খল অবস্থার তৈরি হয়েছে। তো আপনি যেখানে দাঁড়িয়েছেন এই মুহূর্তে, সেখানের চিত্র কি দেখছেন এবং গ্রাহকরা এবং তেল পাম্প মালিকরা আসলে এই সংকট থেকে উত্তরণের কোনো বিকল্প উপায় কি তারা বলছেন কিনা? হাবিবা, এই মুহূর্তে রয়েছি সাউদার্ন অটোমোবাইলস লিমিটেডে। এখানে কাভার্ড ভ্যানের চালক যারা রয়েছে তারা প্রায় 35 থেকে 40 ঘন্টার মতো এখানে অতিবাহিত করছে, অর্থাৎ 1.5 দিনের কাছাকাছি প্রায়। এবং যারা 4 চাকার ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো প্রায় 7 থেকে 8 ঘন্টা অপেক্ষা করে এখানে তেল নিতে হচ্ছে। এবং এই যে পরিস্থিতির মধ্যে যারা চালক রয়েছে তারা চরম হতাশা আমাদেরকে জানাচ্ছেন এবং একই সাথে ক্ষোভ জানাচ্ছেন। এবং যারা বিশেষ করে যে কাভার্ড ভ্যানগুলো দূরপাল্লা এবং পণ্য পরিবহনে যারা কাজ করে থাকে তারা কিন্তু এখানে অতিষ্ঠ হয়ে বসে আছেন এবং একই সাথে যে পতনশীল পণ্যগুলো রয়েছে সেগুলো নিয়েও ব্যবসায়ীরা রয়েছেন বিপাকে। এবং একই সাথে এখানে যারা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে নির্ধারিত যে 10% বেশি সরবরাহ করার কথা হয়েছে সেটি কিন্তু এখনও শুরু হয়নি, অর্থাৎ আগামীকাল থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এবং এই মুহূর্তে যদি আমি একজন কাভার্ড ভ্যান চালকের সাথে যদি কথা বলি, যে আপনার সাথে একটু আমরা সরাসরি যুক্ত হচ্ছি, আপনি কতক্ষণ ধরে ওয়েট করছেন আর কেমন? কালকে রাতে 10টা বাজে সিরিয়াল দিছে এই জায়গায়, কালকে রাতে 10:30 বাজে সিরিয়াল দিছি, এখনো সিরিয়ালই আছে। কেমন লাগছে? পূর্ণ আমার গাড়িতে লোড গাড়ি, কক্সবাজারের মাল লোড, এই 2 দিন ধরে সিরিয়ালে বসে আছে। শুনছিলেন হাবিবা যে এই মুহূর্তে যে চরম যে সংকট চলছে সেই সংকট পরিত্রাণের জন্য নিশ্চয়ই সরকার তার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। হাবিবা, জি ধন্যবাদ আপনাকে। দর্শক, বগুড়ার বাগবাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এখন এরপরে আরো অনেক আছে। আমরা ইমাম মুয়াজ্জিম সাহেবদের কথা বলেছি, তাদেরকে সরকার থেকে যে সম্মানের কথা বলেছি, মুসলমান ধর্মের মসজিদে ইমাম মুয়াজ্জিন খতিব সহ অন্যান্য ধর্মের যে ধর্মীয় গুরু আছে তাদেরকে আমরা বলেছি যে সম্মানী দেব, সেই কাজটা আমরা শুরু করেছি। আমরা খাল খনন, এই যে এই কর্মসূচি শেষ করে এই খালটার নাম জানি কি, এই যে চৌকিদহ খাল আছে যে সামনে, খালটা তো অর্ধেকের বেশি খাল ভরাট হয়ে গেছে, মানুষজন জমি। তারপর খালের যতটুকু অংশ আছে এই খালটা আমরা খনন কাজ ইনশাল্লাহ আজকে শুরু করব। এই খালের খনন কাজ শুরু করলে এই খালে পানি থাকলে আপনাদের লাভ আছে? আপনাদের কি লাভ আসবে? খালে পানি আসলে, খালে পানি থাকলে লাভ হবে? এলাকার মানুষের কি লাভ হবে? আচ্ছা, তো এইরকম সারা বাংলাদেশে আমরা খাল খনন খানাবো। অর্থাৎ আমাদের যে পরিকল্পনা, আগামী 5 বছরের পরিকল্পনার অধিকাংশ পরিকল্পনা হচ্ছে গ্রামের মানুষকে ঘিরে, যেখানে বাংলাদেশের 70% জনসংখ্যার 70% মানুষ গ্রামে বাস করে। এই মানুষগুলোকে ঘিরে আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। এই যে দেখেন আজকে একটু আগে হাসপাতালে, এই যে পাশে যে ছোট্ট হাসপাতালটা আছে, এই হাসপাতালে আমরা বাচ্চাদেরকে হাম আর রুবেলার ভ্যাকসিনেশন আমরা দিয়েছি, ইনজেকশন আমরা দিয়েছি, টিকা দিয়েছি। কেন? আমরা দেখেছি গত যেই স্বৈরাচারকে 5ই আগস্ট এই বাংলাদেশের জনগণ বিদায় করে দিয়েছে, খেদিয়ে দিয়েছে এই দেশ থেকে, যারা পালিয়ে গেছে, ওদের সময়ও আমরা দেখেছি যে এই বাচ্চাদের জন্য, এই অসুখের জন্য যে টিকা লাগে, ওষুধ লাগে, সেটা তারা বিদেশ থেকে আনে নাই। একই সাথে তারপরে 5 তারিখে যেই সরকার আসলো, সেই সরকার প্রায় 1.5 বছর ক্ষমতা ছিল, তারাও বাচ্চাদের কথা চিন্তা করেনি, তারাও এই ওষুধটা আনেনি। ফলে মধ্যখানে কি হলো, এই অসুখটা যখন শুরু হলো, দুর্ভাগ্যজনক ভাবে অনেকগুলো শিশু প্রাণ হারালো। অর্থাৎ কিছু মানুষের গাফিলতির কারণে বাংলাদেশের বেশ অনেকগুলো শিশু আজ প্রাণ হারিয়েছে। আর যাতে শিশু প্রাণ না হারাতে পারে কোনো শিশু, সেই জন্য তাড়াতাড়ি আমরা বিদেশ থেকে এই ওষুধটা এনেছি। ওষুধটা এনে এখন 2 কোটি, সারা দেশে 2 কোটি বাচ্চাকে আমরা এই টিকাটা দিব, যাতে করে বাচ্চারা সুস্থ থাকে, যাতে করে অসুখ না হয়, যাতে করে মায়েদের টেনশন না হয়, যাতে করে বাবাদের টেনশন না হয়। ইনশাল্লাহ সেই কাজ আমরা করব। এখন আসেন, বক্তৃতা দিলে তো অনেক হচ্ছে, বিকালে আবার আরেকটা জনসভা আছে, ওখানেও বক্তৃতা দিতে হবে।
হ্যাঁ কি বলে কি বলে শুনি না। ও 2 ঘন্টা বলবো? আরে খিদা পাইছে তো আমার, বাপের বাড়িতে খাইতে দিবেন না নাকি? বাড়িতে নামাজ বাকি, খাওয়া বাকি, ওই জনসভা বাকি, খাল কাটা বাকি, সব বাকি, আবার ঢাকা যেতে হবে। আসবো বলবো, কথা বলবো, বসেন উত্তেজন। এখন এই যে আপনাদের নতুন এমপি মিল্টন অনেকগুলো দফা দিয়েছে, রোকন চেয়ারম্যান অনেকগুলো দাবি দেওয়া দিয়েছে এলাকার। আমি জানি এলাকার অনেক দাবি দেওয়া আছে, গত প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে কোনো কাজ কাম হয় নাই। আমি নির্বাচনের সময় বিভিন্ন এলাকায় গেছি, বাংলাদেশের প্রত্যেক এলাকায় এই কমপ্লেন পেয়েছি আমি সাধারণ মানুষের কাছে। রাস্তাঘাট হয় নাই, স্কুল কলেজ হয় নাই, ব্রিজ কালভার্ট হয় নাই, স্কুল ভাঙ্গা পড়া, হাসপাতালে ডাক্তার নাই, ওষুধ নাই। এই সমস্যাগুলা যেখানেই গেছি নির্বাচনের সময় মানুষজন এই কমপ্লেনগুলো, এই অভিযোগগুলো দিয়েছে। এখন আপনারা এই যে ধনুর যেটা রাস্তা বলেন, এখান দিয়ে সামনে দিয়ে যে ধনুটে গেছে রাস্তাটা, এই রাস্তার কাজ নিশ্চয়ই আপনাদের অনেকে যারা ইয়াং তাদের হয়তো মনে নাই, কিন্তু একটু যাদের বয়স আছে, যাদের এখন বয়স 45, 40, 45, 50 বছর বয়স, আপনাদের কিন্তু খেয়াল আছে এই রাস্তার কাজ আজকে থেকে প্রায় 20 বছর আগে কিন্তু করে গিয়েছিলাম আমি। রাস্তাটা চিকন, কিন্তু রাস্তার কাজ শুরু হয়ে গেছিল, সেই ধনুটের ভিতর দিয়ে চলে গিয়েছিল রাস্তার কাজ। এই রাস্তার কাজ ইনশাল্লাহ, কিন্তু এখানে 4 লেন করার মতন গাড়ি ঘোড়া চলে না, এত গাড়ি ঘোড়া চলে না। আমরা রাস্তাটাকে যাতে আরেকটু বড় করা যায়, যাতে দুর্ঘটনা না ঘটে, মানুষ যাতে নির্বিঘ্নে যেতে পারে, সেভাবে আমরা করব। কারণ যেখানে 4 লেন প্রয়োজন নাই, সেখানে যদি আমরা 4 লেন করি, রাষ্ট্রের অর্থ নষ্ট হয়। ঠিক আছে না? সবকিছু করতে তো পয়সা লাগে, এবং এই পয়সাটা কার? এ ভাই চুপ করতে হবে, নাহলে তোরা বক্তব্য দে আমি যাই। হ্যাঁ, তোরা বক্তব্য দে আমি যাই। চুপ, একদম চুপ। হ্যাঁ, এখন রাষ্ট্রের অর্থের কথা তো চিন্তা করতে হবে। এই যে দেখেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ হওয়ার কারণে যেটা হয়েছে, যেখান থেকে তেল গ্যাস আমরা আনতাম সেই জায়গা, সেই দেশগুলো আক্রান্ত হয়েছে। শুধু তাই নয়, যেই জাহাজে করে যেই রাস্তা দিয়ে আসতো, এই যে আমরা শহর থেকে যে লিচুতলা দিয়ে আসলাম, এই যে যেই রাস্তার কথা বললেন, জাহাজেরও এরকম নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে রাস্তা আছে, সেই রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। ফলে তেল আনতেও কষ্ট হচ্ছে, এবং যেহেতু যেই দেশ থেকে আমরা তেল আনতাম ওখানেও দাম বেড়ে গেছে, ফলে অনেক বাড়তি দাম দিয়ে তেল, ডিজেল, পেট্রোল কিনে আনতে হচ্ছে আমাদেরকে। ফলে রাষ্ট্রের অতিরিক্ত অনেক অর্থ চলে গেছে। এই অর্থ কাদের? রাষ্ট্রের অর্থ কাদের? আপনাদেরই তো অর্থ, এই অর্থ আপনাদের। সেই জন্য আমাদেরকে বিবেচনা করতে হবে যে কোন রাস্তাটা 4 লেন করা প্রয়োজন, কোন রাস্তাটা 2 লেন করা প্রয়োজন। যেটা 2 লেন দিয়ে কাজ হবে সেটা 4 লেন করে খামাকে জমি নষ্ট করার দরকার নাই, অর্থ নষ্ট করার কাজে রাস্তা ইনশাল্লাহ হবে। আসেন এরপরে আরো কয়েকটা দাবি, তার মধ্যে এই কলেজের কথা বলেছেন, কলেজ সরকারিকরণ। কলেজ সরকারিকরণের কথা বলছে না? হ্যাঁ, কি বলে? ডান হয়ে গেল সরকারিকরণ, যান বলে দিলাম, ইনশাল্লাহ হয়ে গেল, ইনশাল্লাহ সরকারিকরণ হয়ে গেল। কয়েকদিনের মধ্যে কাগজ ইনশাল্লাহ চলে আসবে, সরকারিকরণ হয়ে গেল। এরপরে উপজেলা। আচ্ছা এখন শুনেন, এখন একটা আস্তে কথা বলি। এই এলাকাটা কে, কার এলাকা বলেন তো? শহীদ জিয়ার জন্মস্থানের, তাই না? শহীদ জিয়ার জন্মস্থান। এখন আপনাদের যেরকম আমার উপরে, শহীদ জিয়ার উপরে, খালেদা জিয়ার উপরে হক আছে, সারা বাংলাদেশের মানুষেরও তো আছে, তাই না? আমরা যদি সব এখানে করি, সারা বাংলাদেশের মানুষই তো উন্নয়ন থেকে গত 1 যুগেরও বেশি সময় ধরে বঞ্চিত। সবাইকে দিতে হবে, সব গাবতলিতে করলে হবে, বাগবাড়িতে করলে হবে, সারা দেশ উন্নয়ন থেকে বঞ্চিত। কাজেই আমি তো আছি আপনাদের, ইনশাল্লাহ এলাকার উন্নয়ন হবে, কিন্তু আমাদেরকে সারা দেশের প্রতি নজর দিতে হবে। কারণ দেশের মানুষ যদি, একটা কথা বলি মন দিয়ে শুনেন, এ ভাই তুই আয় আমি যাই, এত ফাল পড়তেছে। আচ্ছা এখন মন দিয়ে একটা কথা শুনেন, মন দিয়ে বলি, একটা কথা বলি, মন দিয়ে শুনেন। আমি যদি দেশটাকে শান্তিতে রাখতে পারি, আমি যদি দেশের মানুষের চাকরি বাকরি ব্যবস্থা করতে পারি, আমি যদি কৃষক কার্ড কৃষকদের হাতে পৌঁছে দিতে পারি, আমি যদি ফ্যামিলি কার্ড মায়েদের হাতে পৌঁছে দিতে পারি, দেশ যদি বেকার যুবক যারা আছে তাদেরকে যদি বিদেশে হোক দেশে হোক চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, মানুষ যদি ভালো থাকে, খুশিটা বেশি কে হবে? গাবতলীর মানুষ খুশি হবে না? বাগবাড়ির মানুষ খুশি হবে না? কি হবে? আমি যদি ভালো কাজ করতে পারি, গৌরবটা কার বেশি হবে?
কার হবে গৌরব? ইরানের পণ্যবাহী একটি জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র। এর প্রতিবাদে দ্বিতীয় দফার শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে তেহরান। তাতে দাম কমার একদিন পরই আবারও অস্থির বৈশ্বিক জ্বালানি বাজার। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে জাহাজের ইরানের বন্দর শহর বান্দার আব্বাসের দিকে অগ্রসর হচ্ছিল। পূবালী ব্যাংক পিএলসি ডিভিসি বাণিজ্য সংবাদ এই ছিল এখনকার মতন। ডিভিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dvcnews.tv আর ভিজিট করুন ডিভিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিভিসির সঙ্গে থাকুন।